কি ভাবতে পারত একটা সাধারণ দুধের প্যাকেট রের হাতে এসে জেলের ভেতর থেকে পালানোর সবচেয়ে বড় অস্ত্র হয়ে উঠবে? কিন্তু রে যখন সেই প্যাকেটটা ছিঁড়ে ফেলল, তার ভেতর থেকে একটা চিকন ঝকঝকে প্লাস্টিকের শীট বেরিয়ে এলো। সুযোগ বুঝে সে সেই শীটটা জেলের গেটের পাসপোর্ট লকের উপর সাবধানে লাগিয়ে দিল। যখন গার্ড পাসপোর্ট টাইপ করল, তার আঙুলের ছাপগুলো সেই প্লাস্টিকের শীটের উপর স্পষ্টভাবে ছাপা পড়ল। রে এলিমিনেশন মেথড ব্যবহার করে দ্রুতই সঠিক পাসপোর্টের কম্বিনেশন খুঁজে বের করল। কিন্তু আসল চ্যালেঞ্জ তখনও বাকি। গেটের বাইরে হাত পৌঁছাবে কিভাবে? রে টয়লেট পেপার পানিতে ভিজিয়ে ছোট ছোট বল তৈরি করল। তারপর তাতে টুথপেস্ট মিশিয়ে এক ধরনের আঠালো মিশ্রণ বানালো। এরপর একটা বড় কাগজে সেগুলো মুড়িয়ে সে বানিয়ে ফেলল এক অদ্ভুত আঠালো অস্ত্র। কিন্তু এই কাজ করতে হলে তাকে ক্যামেরার চোখ এড়িয়ে চলতে হতো। রে আগেই গার্ডের দৈনন্দিন রুটিন ভালোভাবে পর্যবেক্ষণ করেছিল। প্রতিবার গার্ড যখন তাকে সেলে বন্ধ করে যেত, তখন সে বাইরে গিয়ে সিগারেট খেত এবং সময় নষ্ট করত। এই সময়টাতেই মনিটরিং রুম প্রায় 7 মিনিটের জন্য ফাঁকা থাকত। এই 7 মিনিটই ছিল রের সবচেয়ে বড় সুযোগ। রে জানত জেল থেকে পালানোর জন্য 3টে জিনিস দরকার। প্রথমত, গার্ডদের রুটিনের পুরো তথ্য। দ্বিতীয়ত, জেলের গঠন সম্পর্কে নির্ভুল ধারণা। আর তৃতীয়ত, বাইরে একজন ভরসাযোগ্য সঙ্গী। রে প্রথম 2 দিকেই দারুণ দক্ষতা অর্জন করেছিল। সে জেলের পাশে একটা দুর্বল জায়গাও খুঁজে পেয়েছিল, একটা ফায়ার স্টেশন যা জেলের দেয়ালের সাথেই লেগেছিল। রে ব্ল্যাক সেলের অবস্থান সম্পর্কেও জানত। সবকিছু মাথায় সাজিয়ে নিয়ে সে পরিকল্পনা বাস্তবায়ন শুরু করল। সে ইচ্ছাকৃতভাবে এক কয়েদির ওপর হামলা করে তাকে আহত করল। যেমনটা সে ভেবেছিল ঠিক তেমনটাই হলো। গার্ডরা শাস্তি হিসেবে তাকে ব্ল্যাক সেলে ঢুকিয়ে দিল। যখন গার্ড খাবার দিতে এলো, রে চুপি চুপি কাগজের বলটা ছোট জানালার তালার ভেতর ঢুকিয়ে দিল। ফলে সেটা সহজেই খুলে গেল। পাসওয়ার্ড ছিল মাত্র 4 অঙ্কের, যা রে মুহূর্তের মধ্যেই ভেঙে ফেলল। ব্ল্যাক সেল থেকে বেরিয়েই সে মনিটরিং সিস্টেম হ্যাক করে 1 মিনিট আগের রেকর্ডিং চালিয়ে দিল, যাতে গার্ডরা কিছুই বুঝতে না পারে। তারপর সে ফায়ার স্টেশনের সাথে যুক্ত ভেন্টিলেশন পাইপলাইনটা খুঁজে বের করল। যখন গার্ডরা সিগারেট খাওয়ায় ব্যস্ত ছিল, রে সেই পাইপ দিয়ে হামাগুড়ি দিতে দিতে বাইরে বেরিয়ে গেল। বাইরে তার সঙ্গী তখন আগেই প্রস্তুত ছিল। একটি ছোট গাড়িতে বিস্ফোরণ ঘটিয়ে ফায়ার অ্যালার্ম বাজিয়ে তোলে। গার্ডরা সঙ্গে সঙ্গে সিসিটিভি ফুটেজ চেক করল, কিন্তু সেখানে সবকিছুই স্বাভাবিক দেখা গেল। এই সুযোগে রে ফায়ার স্টেশনের ভেতরে ঢুকে পড়ল। সে দ্রুত এক ফায়ার ফাইটারের পোশাক চুরি করল এবং ফায়ার ট্রাকের নিচে লুকিয়ে গেল। অপরাতফুরির সুযোগ নিয়ে সে সেই ট্রাকের সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে গেল এবং সেখান থেকে তার সঙ্গিনীর গাড়িতে উঠে পুরোপুরি নিরাপদে পালিয়ে গেল। এটি ছিল রের চতুর্দশ জেল ভাঙার ঘটনা, যেখানে প্রকাশ পেল সে আসলে কোনো সাধারণ অপরাধী নয়। তার আসল কাজ ছিল জেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা পরীক্ষা করা। আসলে সে একটি সিকিউরিটি কোম্পানির মালিক ছিল এবং সেই কারণে সে নিজেকে ভুয়া কয়েদি হিসেবে জেলে পাঠাত। তারপর নিজের বুদ্ধি ও দক্ষতা দিয়ে জেল থেকে পালিয়ে প্রমাণ করত সেই জেলের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী কিনা। সে এতগুলো জেল থেকে পালিয়েছে যে মানুষ বলতে শুরু করল, এই লোক কোনো জেলেই আটকে থাকতে পারে না। একদিন সিআইএর কিছু কর্মকর্তা তার কাছে এলো এবং বলল তাকে যেতে হবে এক অত্যন্ত গোপন ও কঠোর জেলে, যার নাম বা অবস্থান কাউকে বলার অনুমতি নেই। এই মিশন ছিল খুবই বিপজ্জনক, তবুও রে রাজি হয়ে গেল, কারণ প্রস্তাবটা ছিল লক্ষ লক্ষ ডলারের। কে জানত টাকার লোভ মানুষকে কতদূর নিয়ে যেতে পারে। তারা রেকে একটি নতুন পরিচয় দিল এবং একটি সিক্রেট এক্সিট কোড দিল, যার সাহায্যে প্রয়োজনে সে বিপদে পড়লে পালাতে পারবে। যাওয়ার আগে তারা তার শরীরে একটি ট্র্যাকিং ডিভাইসও বসিয়ে দিল। অল্প কিছুদিন পরই এলো সেই দিন যেদিন রেকে ইচ্ছাকৃতভাবে গ্রেফতার হতে হলো। কিন্তু হঠাৎই কিছু অজানা লোক তাকে অপহরণ করল এবং তাকে ইলেকট্রিক শক দিতে লাগল। রে কিছু বুঝে ওঠার আগেই তারা তার হাত থেকে ট্র্যাকিং ডিভাইসটি খুলে নিল এবং তাকে অজ্ঞান করে দিল। যখন তার চোখ খুলল, সে নিজেকে দেখল এক অদ্ভুত জেলের ভেতরে, যেখানে প্রতিটি ঘরই কাঁচের তৈরি এবং চারপাশে অসংখ্য ক্যামেরা বসানো। তার আশেপাশের অন্যান্য কয়েদিদেরও 24 ঘন্টা নজরদারির আওতায় রাখা হয়েছিল। এই জেলটি পুরোপুরি বাতাসে ঝুলন্ত অবস্থায় ছিল, যাতে কোনো কয়েদি মাটির নিচ দিয়ে পালানোর চিন্তাও না করতে পারে। এটা দেখে রে সঙ্গে সঙ্গে বুঝে গেল সে এখন এক ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে আটকা পড়েছে। যত দ্রুত সম্ভব এখান থেকে বেরোতে সে তার দেওয়া সিক্রেট কোড ব্যবহার করে বার্তা পাঠালো। কিন্তু জেলের জেলর ছিল এক ধূর্ত ও নিষ্ঠুর মানুষ, যে কিছু না শুনেই আবার তাকে ভেতরে বন্দী করে দিল। এখন এখানে এই রহস্যটা সামনে এলো, জেলর মিলে গেছে এমন এক ব্যক্তির সঙ্গে
যে ছিল রে এর শত্রু। কিছুক্ষণ পর রে দেখল এখানে থাকা গার্ডরা একদম ভয়ঙ্করভাবে সজ্জিত। তারা সবাই ভারী অস্ত্র হাতে নিয়ে ঘুরছে, আর মুখে পড়েছে কালো মাস্ক। আর গার্ডদের সংখ্যা ছিল কয়েদিদের চেয়ে অনেক বেশি, তাই তাদের ইচ্ছে হলেই কাউকে মেরে ফেলতে বা বেধড়ক পেটাতে শুরু করে দিত। ওদিকে বন্দীদের নির্যাতন করার জন্য তৈরি করা হয়েছিল এক ভয়াবহ কক্ষ, যেখানে ভেতরে ঢুকতেই এত প্রবল আলো পড়ত যে চোখ ঝলসে যেত। তার উপর ঘরের তাপমাত্রা ছিল অসহনীয় রকম বেশি। তবুও ব্যথা সহ্য করে রে চেষ্টা চালিয়ে যাচ্ছিল সেই কক্ষটা ভালোভাবে খতিয়ে দেখতে। ঠিক তখনই পরিদর্শন করতে করতে তার চোখ পড়ে মেঝেতে লাগানো এক স্টিল প্লেটের সঙ্গে যুক্ত একটি পেরেকের দিকে। আর সেই মুহূর্তেই তার মাথায় আসে এক দারুণ আইডিয়া। বাইরে বের হয়ে সে তার নতুন প্ল্যান তৈরি করতে শুরু করল। এখন জেল থেকে পালাতে হলে তার একজন সহযোগীর খুব দরকার ছিল। যেই না সে নিজের প্রভাব তৈরি করতে শুরু করল, ঠিক তখনই টাইসন নামের এক লোক এসে তার সঙ্গে বন্ধুত্ব করতে চাইল। টাইসনের চোখে ছিল এক অদ্ভুত ঝিলিক। সে সরাসরি রেকে জিজ্ঞেস করল, তোকে কি লাগবে? রেও কিছু না লুকিয়ে একদম সোজা বলল, আমাকে একটা চকচকে লোহার পাত চাই, যেটা আলো রিফ্লেক্ট করতে পারে। আর যদি তুই আমাকে এটা এনে দিতে পারিস, তাহলে ধরে নে আমাদের বন্ধুত্ব পাক্কা হয়ে গেল। এই কথায় টাইসনও রাজি হয়ে গেল। তারপর সে সোজা চলে গেল জেলরের কাছে, আর তাকে উল্টোপাল্টা গালাগালি দিতে শুরু করল। রাগে পাগল হয়ে সেই বিকৃত মস্তিষ্কের জেলর টাইসনকে পানির নির্যাতন দিতে শুরু করল। তবে এই সময়ই টাইসন বুদ্ধি করে নির্যাতন কক্ষের ড্রেন কভার খুলে ফেলল। ভারী মার খাওয়ার পর অবশেষে সেই কভারটা রের হাতে তুলে দিল। রে ভাবল, ওয়াও, এই লোকটা তো বেশ ধুরন্ধর খেলোয়াড়। টাইসনের বুদ্ধিতে মুগ্ধ হয়ে রে তাকে নিজের আসল পরিচয় জানালো, আমি একজন জেল ব্রেকার। এর সঙ্গে সে নিজের বিশ্লেষণও জানালো। এই জেলটার গঠন উল্লম্বভাবে তৈরি, মানে এই জেলটা আসলে মাটির নিচে তৈরি করা হয়েছে। কারণ যখন রে নির্যাতন কক্ষে ছিল, তখন সে নিচ থেকে পানি প্রবাহের শব্দ শুনেছিল। এতে বোঝা গেল ওখানে নিশ্চয়ই কোনো পানির পাইপলাইন আছে, যেটা হয়তো তাদের পালানোর পথ হতে পারে। সব বুঝে নেওয়ার পর টাইসন ইচ্ছে করেই জেলের গুন্ডা মার্কো ব্রাদার্সদের সঙ্গে ঝামেলা বাঁধালো। ওদিকে রে নিজের তালুর মধ্যে একটা রুটি লুকিয়ে ফেলল। তারপরেই যেই না মার্কো তার দিকে এগিয়ে এলো, বন্দিরা জেলের ভেতর দাঙ্গা বাঁধিয়ে দিল। আর প্ল্যান অনুযায়ী রে আর টাইসন দুজনকেই টর্চার রুমে পাঠানো হলো। ওখানে পৌঁছতেই রে সঙ্গে সঙ্গে ড্রেন কাভার খুলে ফেলল। তারপর সেই কাভারের প্রতিবিম্ব দিয়ে আলো ফোকাস করল পেরেকগুলোর দিকে, আর মুহূর্তের মধ্যেই উচ্চ তাপমাত্রার কারণে পেরেকগুলো গলতে শুরু করল। একটার পর একটা করে কয়েক সেকেন্ডের মধ্যেই রে সব পেরেক খুলে ফেলল। তারপর সে মুখে একটা রুটির টুকরো ঢুকিয়ে টাইসনকে ইশারা করল যেন সে গার্ডের মনোযোগ নিজের দিকে টানে। ইশারাটা বুঝে টাইসন কাজ শুরু করল। গার্ডের দৃষ্টি এখন তার দিকেই চলে গেল। এদিকে রে দ্রুত সেই ভেজা রুটি ছুঁড়ে সিসিটিভি ক্যামেরার উপর আটকে দিল, যাতে ভেতরের ফুটেজ দেখা না যায়। এরপর সে নিচে মেঝে ভেদ করে নেমে পড়ল এবং পাইপলাইনের ভেতর দিয়ে এগোতে লাগল। কিন্তু দুর্ভাগ্যবশত পথে এক জায়গায় ভুল করে একটি তার ছিঁড়ে ফেলল, ফলে সেখান দিয়ে পানি লিক হতে শুরু করল। অবশেষে যখন সে ওপরে উঠল, তখন হঠাৎ পায়ের তলায় মাটি সরে গেল। কারণ সে বুঝতে পারল এই জেলটা মাটির নিচে নয়, বরং সমুদ্রের মাঝখানে থাকা এক বিশাল ভাসমান জাহাজের ভেতরে তৈরি, যেখান থেকে পালানো একদম অসম্ভব। এদিকে পানি লিক হয়ে জেলের ভেতর ঢুকতে শুরু করল। এরপরে টর্চার রুমে বন্দীদের ছেড়ে দিতে বাধ্য হল গার্ডরা। ভাগ্যক্রমে রে সময় মতো গার্ডদের চোখে না পড়ে আবার ফিরে এসে বেঁচে গেল। কিন্তু অন্যদিকে নতুন এক বিপদ ওর জন্য অপেক্ষা করছিল। আসলে জেলার মেঝেতে ফেলে রাখা সেই পেরেকগুলো খুঁজে পেয়ে গেল, আর তাতেই বুঝে গেল যে রে জেল ভাঙার চেষ্টা করেছিল। তারপর সে সঙ্গে সঙ্গেই এক ব্যক্তিকে ফোন করল, এবং তখনই আসল সত্যিটা সামনে এলো। রেকেই জেলে ফাঁসিয়েছিল আর কেউ নয়, বরং তার নিজের ব্যবসায়িক পার্টনার লেস্টার, যে কোম্পানির লোভে পড়ে এই ষড়যন্ত্রটা করেছিল। পরের দিন রের ওপর নির্যাতনের কালো মেঘ জমে উঠল। যখনই সে ঘুমোতে চাইত, গার্ডরা তাকে জাগিয়ে তুলত, আর সেই সুযোগে তাকে পেটাতো, নির্দয়ভাবে মারধর করত। এভাবে অনেক দিন কেটে গেল। রে সারাটা দিন প্রায় অচেতন অবস্থায় ক্লান্ত ও বিধ্বস্ত হয়ে থাকত। শেষ পর্যন্ত ওর অবস্থা এত খারাপ হয়ে গেল যে গার্ডরা প্রতিদিন তাকে মেডিকেল রুমে নিয়ে যেতে লাগলো। কত আঘাত, কত যন্ত্রণা, কত ভাঙা স্বপ্ন, সবকিছু সহ্য করেও রে লড়ে যাচ্ছিল নিজের লড়াই। ডাক্তার পর্যন্ত অবাক হয়ে যেত ওকে দেখে। কয়েকদিন পর অবশেষে সেই ভয়ঙ্কর নির্যাতনের ধারা থেমে গেল, এবং রে আবার নতুন করে একটা প্ল্যান তৈরি করতে শুরু করল। আসলে খাওয়ার সময়ের অজুহাতে সে টেবিলের নিচে লুকিয়ে একটা দিক নির্দেশক ডিভাইস বানাতে লাগলো। ঠিক তখনই সে মার্কোর সঙ্গে দেখা করে তাকে নিজের টিমে অন্তর্ভুক্ত করে নিল। এরপর তিনজন মিলে এক দারুণ দ্রুতগতির পরিকল্পনা বানালো।
প্ল্যান অনুযায়ী মার্কো জেলারের কাছে গিয়ে মিথ্যা বলল যে তার কাছে একটা গোপন তথ্য আছে যা তাকে ডেকে গিয়ে জানাতে হবে। এই কথা শুনে জেলার তাকে ডেকে যাওয়ার অনুমতি দিয়ে দিল। ডেকে পৌঁছাতেই মার্কো দিক নির্ণায়ক ডিটেক্টর দিয়ে মাপা শুরু করল, কিন্তু রের জন্য এটুকুই যথেষ্ট ছিল না। সে খেয়াল করল টয়লেট ফ্লাশ করার সময় পানি ঘড়ির কাঁটার উল্টো দিকে ঘুরছে। সব ডেটা বিশ্লেষণ করার পর সে সিদ্ধান্তে পৌঁছালো যে তারা এখন পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থান করছে। তারপর নতুন এক বন্দীকে জিজ্ঞেস করে জানতে পারল যে এখন নভেম্বর মাস চলছে। এরপর রে নিজের শরীরের তাপমাত্রা বিবেচনা করে অনুমান করল তারা নিশ্চয়ই মরক্কো উপকূলের কাছাকাছি কোথাও আছে। এত গবেষণা আর কষ্টের পর অবশেষে তারা জেলের সঠিক অবস্থান বের করতে সক্ষম হল। তবে অবস্থান জানলেও সেখান থেকে বেরোবে কিভাবে, এই প্রশ্ন থেকেই গেল। ঠিক তখন টাইসন বলল, যদি আমরা কোনোভাবে বাইরে থাকা আমার লোকদের কাছে বার্তা পাঠাতে পারি তাহলে আমাদের বেরোতে কেউ আটকাতে পারবে না। টাইসনের কথা শুনে রের মনে হলো হয়তো এই জেলের ডাক্তার তাদের সাহায্য করতে পারে। তারপর তার একটা নতুন প্ল্যান তৈরি করল। প্ল্যান অনুযায়ী টাইসন ইচ্ছাকৃতভাবে রের ওপর আক্রমণ করল যেন তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। এইভাবেই কয়েকদিন ধরে রে অসুস্থতার ভান করে প্রতিদিন ডাক্তারের কাছে যেতে লাগল। ডাক্তারও শেষমেশ রের কষ্ট সহ্য করতে না পেরে সাহায্য করার সিদ্ধান্ত নিল। এখানেই জানা গেল আসলে ডাক্তারটিও আজীবন কারাদণ্ডের সাজা ভোগ করছে। তাই সে রেকে তার পরিবারের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিল। এরপর সে গোপনে রের বার্তা টাইসনের লোকদের কাছে পাঠিয়ে দিল। সব প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেল, কিন্তু ঠিক তখনই রাতে জেলার দেখে ফেলল যে রে দেয়ালে কিছু একটা ঠুকছে। আসলে সেটা ছিল মোর্স কোড। জেলার সেটি ডিকোড করে দেখল, তাতে লেখা আগামীকাল সকালের সি ব্লকে দাঙ্গা হবে। এই বার্তা পড়েই জেলারের ঘাম ছুটে গেল। সে সঙ্গে সঙ্গে সি ব্লকে নিরাপত্তা দ্বিগুণ করে ফেলল। কিন্তু কেউই বুঝল না এটাই তো ছিল রের মাস্টার স্ট্রোক। কারণ আসল দাঙ্গা তো হতে চলেছে তার নিজের ব্লকে, যেখানে মাত্র 2 জন গার্ড ছিল। পরের সকালেই 2 গ্যাং নিজেদের মধ্যে ভয়ানকভাবে লড়াই শুরু করল। এই বিশৃঙ্খলার সুযোগে রে, টাইসন আর মার্কো পালিয়ে গেল। পালাতে পালাতে রে ইচ্ছে করেই ক্যামেরার সামনে এসে জেলারের দিকে তাকিয়ে তাকে উত্ত্যক্ত করতে লাগল। রাগে জেলারের মাথা খারাপ হয়ে গেল। সঙ্গে সঙ্গে সে সব গেট লক করার আদেশ দিল। এরপর 3 জন পাইপলাইনের রাস্তা ধরে ওপরে জেলের ছাদের দিকে উঠতে লাগল। ডেকের একদম কাছে পৌঁছাতেই তাদের সামনে এক ইলেকট্রনিক গেট আটকে দিল পথ। আর সেই গেট খুলতে একটাই উপায় ছিল, পুরো জেলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া। কিন্তু এটা ছিল খুবই ঝুঁকিপূর্ণ, কারণ এতে ধরা পড়ে যাওয়ার আশঙ্কা ছিল প্রবল। এদিকে জেলারের মোশন ডিটেক্টর তাদের অবস্থান ধরে ফেলল। ফলাফল, সব গার্ড তাদের পেছনে ছুটে গেল। পালানোর সময় হঠাৎ মার্কো গুলিবিদ্ধ হল। সে বুঝে গেল এবার তার বাঁচার কোনো আশা নেই। তাই সে রে আর টাইসনকে চিৎকার করে বলল, তোমরা পালাও, আমি সামলাচ্ছি। সে একাই গার্ডদের আটকাতে লাগল, আর রে কষ্ট করে নিচের পাওয়ার রুমে পৌঁছাল। অবশেষে সে পুরো জাহাজের বিদ্যুৎ বন্ধ করে দিল। বিদ্যুৎ বন্ধ হতেই গেট খুলে গেল, আর টাইসন দ্রুত দৌড়ে ডেকে পৌঁছে গেল। সৌভাগ্যবশত ঠিক তখনই হেলিকপ্টারও এসে গেছে, কিন্তু টাইসনের মন রেকে না নিয়ে যেতে রাজি হল না। বন্ধুত্ব তার রক্তে মিশে। সে একটা মেশিনগান তুলে নিয়ে সামনে আসা গার্ডদের দিকে গুলি চালাতে শুরু করল। ওদিকে রে লুকিয়ে পড়ল পানিতে ভরা এক বিশাল ট্যাঙ্কের ভেতর, যেখান থেকে তাকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব। এই দৃশ্য দেখে জেলার সঙ্গে সঙ্গে আদেশ দিল, শিপ রিস্টার্ট করো। শিপ চালু হতেই যে ট্যাঙ্কে রে লুকিয়েছিল সেটি ফ্লাশ হতে শুরু করল, আর রে মুহূর্তের মধ্যেই সেই পানির সঙ্গে সমুদ্রে ছিটকে পড়ল। রের এই বুদ্ধি দেখে জেলারের চোখ কপালে উঠল। ঠিক তখনই টাইসন এক বন্দুক রের দিকে ছুঁড়ে দিল। রে সঙ্গে সঙ্গে ধরে নিয়ে কয়েক রাউন্ড গুলি চালালো। গুলির আঘাতে জেলারের পেছনে থাকা তেলের ড্রামগুলো বিস্ফোরিত হয়ে গেল। ধ্বংসের আগুনে জেলারের মৃত্যু হল সেখানেই। সবকিছু শান্ত হয়ে গেল। অবশেষে রে আর টাইসন আফ্রিকার উপকূলে পৌঁছে গেল। হঠাৎ সামনের দিক থেকে এক গাড়ি এসে থামল। গাড়ি থেকে নামল এক মেয়ে, আর সে আর কেউ নয়, জেসিকা। হ্যাঁ, সেই জেসিকা যিনি রেকে এই মিশনের প্রস্তাব দিয়েছিলেন। তখনই রে পুরো সত্যিটা বুঝতে পারল। আসলে পুরো প্ল্যানটাই ছিল ডসেনের মেয়ের, অর্থাৎ জেসিকার তৈরি। সে নিজের বাবাকে বাঁচানোর জন্যই রেকে সেই জেলে পাঠিয়েছিল। আর রের বুদ্ধি, সাহস আর অধ্যাবসায়ের জোরে শেষ পর্যন্ত সবকিছু সম্ভব হল। শেষ দৃশ্যে রের মুখে ফুটে উঠল এক শান্ত তৃপ্তির হাসি। সংগ্রাম, বুদ্ধি আর হাল না ছাড়া এক যোদ্ধার গল্প এখানেই শেষ হল। আর এভাবেই তারা অবশেষে নিজেদের পরিবারের সঙ্গে পুনরায় মিলিত হল। এই আবেগঘন মিলনই হয়ে উঠল এই দারুণ সিনেমার পরিণতি।